একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন। সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম 2 নম্বরে ছিল, তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত। এবং অনেকেই অনেক তথ্য জানতেন না, পরে পরে সবাই প্রত্যেকটা অর্ডার উনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনো স্টে নেওয়া হয়েছে, পরে সেটিসাইড হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এবং এই পরিপ্রেক্ষিতে চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, সুবীরেশ বাবু সহ, এসকে সিনহার সহ, কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে। এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে, তদানীন্তন বিচারপতি, আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন। ডিভিশন বেঞ্চ তৈরি হয়। সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন। প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টে কিন্তু 7,000-এর কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে, বায়াসড বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান, এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয়, যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসিকে দিয়ে, তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে জাজেরা বাধ্য হয়। একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা, যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন, পুনর্বার আমি দেখাচ্ছি, 30 ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা 6-7 অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন, এদের আলাদা করুন, দিয়ে 18-19 হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন। এসএসসির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি, পালিয়ে গেছিলেন। সচিব আমাদের সঙ্গে মিট করেছে। আপনারা দেখুন, আমরা সেদিন থেকেই বলছি, তখন 7ই জানুয়ারি ডেট ছিল। আজকে এপ্রিল মাসের 3 তারিখে জাজমেন্ট এলো। এই সুযোগ রাজ্য সরকারকে, যিনি প্রেস কনফারেন্স করেছেন, চোরের মায়ের লম্বা গলা। একটু আগে ইনি রামকে অ্যাটাক, বামকে অ্যাটাক, ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন, কিন্তু মূল যে জায়গাটা করেছেন, 2013 সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে, শিক্ষা দপ্তর দেওয়ার পরে, আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী। এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। 5টা জোনে এসএসসি অফিস আছে, শিলিগুড়ি, মালদা, বাঁকুড়া,
এই জোন অফিসগুলো 5টাকে তুলে দেয় পার্থ চ্যাটার্জি এসে, যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে। সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এসকে সিনহার নেতৃত্বে 16 সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন। 16 সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে চাকরি পায়। আপনি মূল যে নিয়োগগুলো বিতর্কিত এবং অযোগ্য, যা মহামান্য তদানীন্তন জাস্টিস আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টে বলা আছে, দেখবেন 18, 19, 20 সালে কোভিডের সময় অফিস খুলিয়ে SMS করে 18, 19, 20, 21 এই চাকরিগুলো দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না। তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে, বিকাশ ভট্টাচার্যকে, ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে। আমি আপনাকে বলি, আজকের যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন, তদানীন্তন রাজ্যপাল, আজকে 188-এ রাজ্যপালকে নথি দেওয়া হয় না। এই রাজ্যপাল মহোদয় তেমন চুপ করে সহ্য করছেন। তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো, তিনি আটকে দিয়েছিলেন। 5ই মে 2022 এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশন। সেখানে চেয়ার করেছে কে? সেই মিটিংয়ে চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপার নিউমারারি পোস্ট। আপনি দেখুন, আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি, এই ডকুমেন্ট আপনি অন্য জায়গায় পাবেন না। তাতে কত আপনি দেখুন, ইন ভায়োলেশন অফ মেরিট অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার গিভিন বিয়ন্ড প্যানেল ওয়েট লিস্ট, এবং এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি দেখুন যে ক্লাস 9, 10 এ টোটাল অফ 12,905 ভ্যাকেন্সি, সেখানে আপনার পরিষ্কারভাবে এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় 6,000-এর কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল। তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে 6,000 লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন। এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো, তাহলে 19,000 যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না। আজকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিংয়ে যদি রাজ্য সরকারের 25 লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন, সুপ্রিম কোর্ট আজকে 26,000-এর নিয়োগ বাতিল করত না। এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার নেতৃত্বে
এটা হয়েছে। তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল, যে হাইয়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন, ওই 5ই মে 2022 ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্পপোস্টরা সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন। মনীষ জৈন পুরো পরিকল্পনাটাকে পেপার বানিয়ে, নোট বানিয়ে, ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট বানিয়ানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না। তিনি চেয়ার করেছেন। আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয়। এটা ধরা পড়েছে দুভাবে। রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল, রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অ্যাপ্রুভ করেনি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন। এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি, সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য, সিবিআই তদন্ত আটকানোর জন্য। তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে। আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি এই বারকে পথে বসালেন। 16 সালের 23 লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় 9 বছর ডিটাচ থাকার পরেও অতি সত্বর 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক, রিটেন এবং ভাইবা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না। তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কিনা এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নেব। আপনি মেনে নিবেন কি? মানতে বাধ্য। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্যপদ নিয়ে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। অতএব আপনি চিন্তিত 8 তারিখ, আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই। আপনি কি মানবেন? আপনি কোনো প্রশ্নের উত্তর দেননি আজকে। কেন অতিরিক্ত শূন্যপদ? আপনাদের সাংবাদিকদেরও অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার। কেন পার্থ চ্যাটার্জি জেলে? উত্তর চাইতে পারেননি। কেন ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে 5টা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই। এসএসসিকে বাদ দিয়ে এসকে সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। এ গরিত অপরাধ। একটাই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী
আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন, ইটস এ ক্রাইম অর্গানাইজড বাই দি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিনস গভর্নমেন্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায়, আমরা আশাবাদী। 8 তারিখে এই 26,000 যুবক যুবতী বিনা দোষে, কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন, তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেটের জেল চাই, গ্রেপ্তার চাই। এটাই বাংলার আওয়াজ। ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। আগামীকালও রাজ্য জুড়ে সর্বত্র জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে, আন্দোলনের তীব্রতা বাড়বে। আমি 26,000 যাদের চাকরি গেছে তাদের নাকি 7 তারিখে উনি কথা বলবেন। কি কথা বলবেন? আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন, তার বলার কি আছে? যা সর্বনাশ করার তিনি করেছেন, তিনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস যাদের 12% হারে টাকা ফেরত দিতে হবে, তৃণমূলের অ্যাকাউন্টে 1600 কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে। আমি কালো ছেড়ে দিলাম, সাদাটা বলছি। তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন। টাকা তো আপনারা তুলেছেন, 1600 কোটি টাকা আপনাদের ফান্ডে আছে। আর মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে। আপনার রিলিফ ফান্ড থেকে এই 19,000কে আপনি বেতন দিতে থাকুন, যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে। আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে, যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান, সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইয়ের কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। আমি হ্যাটস অফ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন। তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে, যিনি তার চাকরি জীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলের। তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয়, আপনি আসুন ময়দানে দেখা হবে। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি। আমি আরো কৃতার্থ, নন্দনায়ক বাড় বুথে আমি 2024-এর লোকসভা ভোটে 25শে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ, তার ক্যাবিনেটের গ্রেপ্তার,
এটাই একমাত্র সমাধান। এটুকু বলে আমি মিছিলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বিজেপি ভারত সরকারের টার্গেট বুঝি। তারপরে বলছেন আগের সিজেআই স্টে করে দিয়েছিলেন, বর্তমান সিজেআই থেকে এইটুকু মানবিকতা আশা করতে পারি না, আইন তো বদলায় না, তাহলে এখন কিভাবে রায় আলাদা হলো বাকিটা নিজেরাই বুঝে নিন, তার মানে উনি সরাসরি ওনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন। আগের সিজিআই ভালো ছিল, এখনকার সিজিআই ঠিক নয়, এটাই বলতে চাইছেন ওনার মানে। তাই পরিষ্কার কথা, আপনি চুরি করেছেন, ধরা পড়েছেন, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা খুব অরিড, যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হলো, আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুদসহ টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো। যারা করালেন, যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন, আমি 30 ডিসেম্বর লিডার অব অপোজিশন হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে। আমার সঙ্গে এমএলএ অরূপ দাস আছেন, তিনি সেদিনও ছিলেন, তিনি পেশায় একজন প্রধান শিক্ষক, রিটায়ার করেছেন। আমরা গেছিলাম সেদিন, ইচ্ছা করে করলেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কোনো অঘটন ঘটলে দেখবে কে, সেই জন্য উনি দেখবেন। উনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম, যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে, আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে, আপনার 1600 কোটি টাকা যে ফান্ডে আছে, আপনি ভাইপো বসে ওদেরকে 12% সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন। আর যারা যোগ্য তারা 3 মাস তো তাদের চাকরি যাচ্ছে না, তারা পরীক্ষায় বসবে, সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে, তারা পড়াশোনা থেকে দূরে আছে, অনেকে পাস করবে, অনেকে করতে পারবে না। যারা করতে পারবে না 3 মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনি যেভাবে চ্যানেল 10 আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এদেরও দিন 26-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, অযোগ্য কারা। সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000, 7500-এর মধ্যে একটা ফিগার আছে, বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো, কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। আমি আপনাকে ডকুমেন্টস দিয়েছি, আমি ডকুমেন্ট দিয়েছি এবং আমি প্রণাম করি জগদীপ ধনখড়কে, তিনি অনুমোদন দিলে এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনও হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা রেকর্ড খুঁজে বার করব, কেউ কেউ তখন মন্ত্রী ছিলেন, কোন জেলায় বেশি চাকরি পেয়েছে, কোন জেলায় বেশি চাকরি, খুঁজুক না। উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে, মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি, আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ হারবে। ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন, ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, আমি বলবো প্রমাণ দিন। আপনি এটা অ্যাসেম্বলিতেও 21 সালের পর থেকে বলেছেন, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, 24 পরগনায়, মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই
ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে? শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো পরিবার যদি অচল হয়ে যাও বিজেপি সিপিএম সচল থাকতে পারবে না। বিজেপি এবং সিপিএম সচল থাকবে না, কারো পরিবার যদি অচল হয়ে যায়, কিছু যদি হয় দায় করুন না। আপনি তো পারমিশন দেন না, আজকে 80তম পারমিশন নিয়ে করছি। আপনি তো বারুইপুরে আমার গাড়ি ভাঙলেন, প্রতিদিনই বিজেপি নেতারা আক্রান্ত হয়। নিখিলদের গাড়ি ভাঙলেন, দিলীপ দা তার উন্নয়নের কাজে গেছিল, তাকে মহিলা দিয়ে অসম্মান করলেন। প্রতিদিন তো করেন, তো কত কর্মী মার খায়, রক্ত পড়ে। করুন, তার মানে কি আপনাকে মাঠ ছেড়ে দেবো নাকি আমরা? অধিকাংশ চাকরি প্রার্থী বলেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দায়ী। চাকরিচ্যুতদের নিয়ে তিনি আমাদের সঙ্গেও প্রচুর চাকরিচ্যুতদের নিয়ে তিনি 7 তারিখে সম্মেলন করবেন বলছেন। কি সম্মেলন করবেন, কি বলবেন তিনি কি বলবেন? চাকরি প্রার্থীরা শিক্ষিত লোক, তারা জানে। অভিজিৎ গাঙ্গুলি তো 7,000 সামথিংকে চাকরি অযোগ্য বলেছিল। 26,000 ফিগারটা হলো কার জন্য? মমতা ব্যানার্জির অহংকার। 220 জন এমএলএ আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, শকত মোল্লা জাহাঙ্গীররা আছে, শাহজাহানরা আছে। আমি মানেই সব, সংবিধান আমি, পশ্চিমবঙ্গ আমি, পতাকা পাল্টে দেব, জাতীয় সঙ্গীত পাল্টে দেব, হিন্দু শেষ করে দেব, যা খুশি করব আমি। এই যে ঔদ্ধত্য দম্ভ, এর জন্য হয়েছে। আর আমি বলি নরেন্দ্র মোদীজি ছিল বলে উনি চিটফান্ড কেলেঙ্কারি থেকে বেরিয়ে গেছেন। তখন সময় নিয়ে তথ্য প্রমাণ জোগাড় করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের গাইডলাইন মেনে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে। এবং নিশ্চিতভাবে অভিজিৎ গাঙ্গুলির যেমন ক্রেডিট, জুডিশিয়ারি যেমন জয়, জগদীপ ধানকারও যেমন অতিরিক্ত শূন্যপদ আটকে ছিলেন মাননীয়, ঠিক সাথে সাথে সিবিআই সিটেরও ক্রেডিট। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে চিনতেই পারছেন না, বলছেন গাঙ্গুলি নাকি একটা জ্বালা ভীষণ হিংসা। উনি বলছেন এই যে নাম না করে আমাকে বলছেন না, আপনি 13 সাল থেকে পার্থকে দিয়ে কি করেছেন আমরা জানি। জিপিএসসি তুলেছেন, এসএসসি ভেঙে দিয়েছেন, সব নিয়োগ 18 থেকে, সব ভাইপোর অফিস থেকে হয়েছে। শান্তনু, কুন্তল, এরাই সব মাথা। ইনিশিয়াল ছাড় পেয়েছে 1.5-2 বছর জেলে থেকে, ফাইনালি তো আরো 4 বছর জেল খাটতে হবে। প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। চলুন আগাতে বলুন, আগাতে বলুন, সামনে ধরুন, কথা বলুন। 26,000 नौकरी हुए शिक्षकों ने सभी दल को बीजेपी सीपीएम तो राजनीति लगा रहा है, इसके कारण भुगत रहा है। सीधा ममता बनर्जी का रिस्पॉन्सिबिलिटी। इनिशियली जो जजमेंट आया एक्स जस्टिस ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट नाउ, उसकी तरफ से 7,000 की करीब इलीगल था। ममता बनर्जी ने डिवीजन बेंच सुप्रीम कोर्ट करके आज फाइनली 26,000 का नौकरी खो दिया। इसके लिए पूरे के पूरा जिम्मेदार बंगाल सरकार है। और ममता बनर्जी का चेयरमैनशिप में 2022 5th में एडिशनल पोस्ट क्रिएशन करने के लिए कैबिनेट के मीटिंग हुआ था। उस मीटिंग में चेयर खुद सीएम ने की। इसलिए सीधा आपका इसके लिए जिम्मेदार ममता बनर्जी की सरकार है। और ज़्यादा से ज़्यादा जो नौकरी सेल हुआ उसमें भातीजा का इन्वॉल्वमेंट है। उनकी भातीजा और उनकी जो टीम कॉकस ये नौकरी बेचने का काम किया। दादा, ममता दी ने बोल रहा है कि एजुकेशन सिस्टम को बर्बाद कर रहा है बीजेपी और सीपीएम मिलकर। एजुकेशन सिस्टम को वेस्ट बंगाल में हर 8 से 80 सबको पता है। इसके लिए जिम्मेदार कौन है, कौन बंगाल की हर एजुकेशन हेल्थ से लेकर सब सिस्टम को खत्म कर दिया, सबको पता है।
छोटे छोटे बच्चे घर परिवार रो रहे हैं शिक्षकों ने, क्या होगा उनके संसार? ये देखिए, ये तो ममता बनर्जी को रिस्पॉन्सिबिलिटी लेना चाहिए। उनको जो इकोनॉमिक जो सफर करना पड़ेगा उसको भरपाई ममता बनर्जी को करना चाहिए। उनका पार्टी का बड़ा फंड है, करीब करीब 2000 करोड़ का फंड है, उसमें से वो डिस्ट्रीब्यूट कर दीजिए रुपया, कोई दिक्कत नहीं। दादा सेंट्रल में वॉकअप बिल पास हो गया, सेंट्रल में वॉकअप बिल पास हो गया, इस बारे में क्या? बहुत बढ़िया, आज राज्यसभा चल रहा है, सब लोग का उम्मीद है हिस्टोरिक डिसीजन। दादा आप इसके पहले भी बहुत बार ये बोल चुके हैं कि पूरे के पूरे कैबिनेट को गिरफ्तार करना आपको मैं चाहिए। एक पेपर दे दिया ना, हाँ। आपको मैं पेपर दे दिया, वो पेपर देख लीजिए ना, इसको आप इस कैबिनेट का नोट दे दिया ना, मैं तो डॉक्यूमेंट के आधार से बोल रहा हूँ। आज का जो वाइस प्रेसिडेंट है ऑनरेबल जगदीप धनखड़ जी, दीदेन गवर्नर, उन्होंने रोक दिया था। वो कैबिनेट का डिसीजन में गवर्नर को एक साइन मिलता है, उन्होंने साइन नहीं किया। ये ममता बनर्जी के अप्रूवल के बिना कैसे हुआ? ये ममता बनर्जी के अप्रूवल के बिना कैसे? अरे वो चेयर किया, इस मीटिंग में ममता चेयर किया, ममता जी। दादा She should लगातार go to the jail like ओम प्रकाश चौटा। दादा लगातार हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है, लगातार हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है बंगाल में, हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है बंगाल में लगातार। जिस तरीके से कोऑर्डिनेशन मीटिंग के नाम पर डरा रहा है रामनवमी में, इसमें सरकार और एडमिनिस्ट्रेशन पूरा हिंदू विरोधी है, साबित हो गया है।